ড্রামার শুরুতে আমরা হানিউং নামের একটা ছেলেকে দেখতে পাই। সে পেশায় একজন আর্টিস্ট। সে কানে হেডফোন লাগিয়ে মনোযোগ দিয়ে স্কেচ তৈরি করছিল। তখনই হঠাৎ এক মেয়ে চোরের মতো মুখ লুকিয়ে তার ঘরে প্রবেশ করে। হানিউং পিছন ফিরে যখন তাকে দেখতে পায়, সে সাথে সাথে গিয়ে তার হুডি টেনে খুলে ফেলে। আর মেয়েটিকে থেকে অনেক অবাক হয়ে থাকে, কারণ মেয়েটি আর কেউ নয়, বরং তার বেস্ট ফ্রেন্ড ইয়নশো ছিল। আর তারা ৮ বছর ধরে একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল। কিন্তু এখানে আমরা হানিউংকে দেখে বুঝতে পারি যে ইয়নশোর এভাবে বাড়িতে চলে আসা হানিউংয়ের মোটেও পছন্দ হয়নি। অন্যদিকে ইয়নশো নিজের বাড়ির মতো করে বিছানায় শুয়ে আরাম করতে থাকে, এমনকি ফ্রিজ থেকে খাবার বের করেও খেতে শুরু করে। ইয়নশোর সাথে তার কাপড়ের ব্যাগ দেখে হানিউং কিছুটা টেনশনে পড়ে যায়, আর ইয়নশোকে জিজ্ঞেস করে, তুমি এত রাতে আমার বাড়িতে কি জন্য এসেছো? তখন ইয়নশো এমনভাবে জবাব দেয় যেন এটা তার নিজেরই বাড়ি। সে বলে, আমি এখানে থাকতে এসেছি, আর কি জন্যই বা আসবো? আমার জিনিসপত্র দেখে তুমি এখনো বুঝতে পারোনি? হানিউং তখন তার দিকে কনফিউজ হয়ে তাকিয়ে থাকে। ইয়নশো বলে, আমার কোনো শখ নেই তোমার বাড়িতে এসে থাকা। ও তো আমার ঘরে ড্রেনে ময়লা পানি ঢুকে গেছে, আর সেখান থেকে এত বাজে গন্ধ আসছিল যে আমি সেখানে শুতেও পারছিলাম না। এজন্য আমি কিছু ডকুমেন্ট, ল্যাপটপ আর ৪-৫টা কাপড় নিয়ে চলে এসেছি তোমার ঘরে থাকতে। এটা শুনে হানিউং আরও বেশি টেনশনে পড়ে যায়। সে বলে, ২ মাস আগেও যখন তোমার এসি খারাপ হয়ে গিয়েছিল, তখন তুমি ২ দিনের কথা বলে পুরো অর্ধেক মাস থেকে গিয়েছিলে, আর এবার নতুন আরেকটা নাটক শুরু করছো? তখন ইয়নশো কিউট একটা ফেস বানিয়ে হানিউংকে রিকোয়েস্ট করে বলে, তোমার ঘর আমার কাছে অনেক পছন্দ হয়, এই জন্যই তো এখানে থাকতে এসেছি। হানিউং তখন জিজ্ঞেস করে, সত্যি সত্যি বলো, তুমি এখানে কত দিনের জন্য থাকতে এসেছো? ইয়নশো বলে, আমি তো চিন্তা করেছি আমি এখানে ১০ দিন থাকবো, কিন্তু হানিউং থেকে শুধু ৫ দিন থাকার পারমিশন দেয়, আর সেটাও সোফায়। এরপর দিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ইয়নশো তার কাজে বেরিয়ে পড়ে। সেখানে তার বন্ধু তাকে বকা দিয়ে বলে, তুই আবারও হানিউংয়ের বাড়িতে কেন গিয়েছিস? তুই চাইলে তো আমার বাড়িতেও আসতে পারতি। তখন ইয়নশো তার ঘরে ড্রেনের ময়লা পানি ঢোকার কথা বলে, আর বলে যে হানিউংয়ের বাড়িতে আমার অনেক কমফোর্টেবল ফিল হয়। কিন্তু তার ফ্রেন্ড এটা শুনে অনেক অবাক হয়ে থাকে। আসলে ২ মাস আগে যখন ইয়নশো হানিউংয়ের বাড়িতে থাকতে গিয়েছিল, তখন একদিন তারা দুজন অনেক ক্লোজ হয়ে গিয়েছিল, আর তাদের মধ্যে ওই সব কিছু হয়ে গিয়েছিল। ইয়নশো বলে, ওইটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর ওই ঘটনার পুরো ২ মাস হয়ে গিয়েছে। ইয়নশোর কথা শুনে তার ফ্রেন্ড বলে, তোমরা দুজন ২ মাস পরে দেখা করছো, আবার সে তোমাকে তার ঘরে থাকতেও দিয়েছে। গতকাল রাতেও তোমাদের মধ্যে কিছু হয়েছিল নাকি? এই নিয়ে তারা দুজন অনেক হাসাহাসি করতে থাকে। এরপর ইয়নশো তার বসের সাথে একটা পার্টিতে যায়। ইয়নশো পেশায় যেহেতু একজন ট্রান্সলেটর, সে সেখানে তার বসের সাথে দেখা করতে আসা লোকেদের কথাগুলোকে ট্রান্সলেট করছিল। এদিকে বাসায় বসে হানিউং ছবি আঁকার চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবেই কনসেন্ট্রেট করতে পারছিল না। তাই মুড ঠিক করার জন্য সে পাশের একটা ক্যাফেতে যায়। সেই ক্যাফের ওনার আবার তারও ইয়নশোর ২ মাস আগের ঘটনাটি সম্পর্কে জানত। এরপর হানিউং যখন তাকে বলে যে সে কোনোভাবেই তার কাজে কনসেন্ট্রেট করতে পারছে না, তখন সে ম্যানেজার ওই ঘটনার দিকে ইশারা করছিল, আর বলে, তোমার কি দরকার ওকে নিয়ে টেনশন করার? নর্মালি তুমি তোমার কাজ করো না। এরপর হানিউং ক্যাফে থেকে বাড়িতে ফিরলে সে তার ঘরের টেবিলের উপর একটা প্রাণীকে দেখতে পায়, আর সেটা থেকে সে বলে ইয়নশো তার সাথে সাথে তার পুরো পরিবারকে বাসায় নিয়ে এসেছে। তারপর রাতের বেলা ইয়নশো যখন বাড়িতে ফিরে, তখন হানিউং তাদের জন্য খাবার তৈরি করছিল, আর তারা দুজনে একে অপরকে বলতে থাকে যে তারা সারাদিন আজকে কি কি কাজ করেছে। ইয়নশো হানিউংকে জিজ্ঞেস করে, তুমি আজকাল কাকে ডেট করছো? তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগ হয় কি? হানিউং বলে সে এখন তার কাজে পুরোপুরি ফোকাস করছে। তখন ইয়নশো বলে, আমিও তোমার মতো পুরোপুরি কাজে ফোকাস করে অনেক টাকা ইনকাম করতে চাই, আর তোমার ঘরের মতো একটা সুন্দর ঘরও কিনতে চাই। হানিউং তখন জিজ্ঞেস করে, তোমার বয়ফ্রেন্ডের কি খবর? ইয়নশো বলে, ৫ বছর আমার সাথে তার রিলেশন ছিল, কিন্তু আমাদের ব্রেকআপের পর সে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে, আর কিছুদিনের মধ্যে তাদের একটা বেবিও হবে। এসব শুনে হানিউং রেগে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ইয়নশো তার হাত ধরে ফেলে, আর বলে, বয়ফ্রেন্ড তো আমার ছিল, তুমি এত কেন রেগে যাচ্ছ? হানিউং বলে, সে অনেক খারাপ একটা ছেলে ছিল, তুমি যাকে ৫ বছর ধরে ভালোবেসেছ সে তোমাকে এভাবে ছেড়ে চলে যাবে? ইয়নশো তখন বলে, তুমি কি সত্যি আমার বেস্ট ফ্রেন্ড? অবশ্য তোমাকে ছাড়া আমার কোনো ফ্রেন্ডও নেই। এরপর ইয়নশো তাদের ২ মাস আগের ঘটনাটি নিয়ে কিছু বলতেই যাবে, তখনই হানিউংয়ের কাছে একটা ফোন চলে আসে, আর সে সেখান থেকে চলে যায়। এরপর দিন সকালে ইয়নশো অনেক তাড়াতাড়ি কাজের জন্য বেরিয়ে যাচ্ছিল, আর তাড়াহুড়ায় সে একটা আইলাইনার পরেই চলে যাচ্ছিল। কিন্তু হানিউং এটা নোটিশ করে যে ইয়নশো আরেকটা আইলাইনার পরতেই ভুলে গেছে। সে ইয়নশোকে বলে, আমি ২ মিনিটে তোমার আইলাইনার পারফেক্টলি ঠিক করে দিচ্ছি। এটা বলে সে সাথে সাথে আইলাইনার লাগাতে শুরু করে, আর হানিউংয়ের এত কাছে আসায় ইয়নশো তার চোখ তার থেকে সরাতেই পারছিল না।
এরপর ইয়নসু যখন তার কাজে যায় তখন তার ক্লায়েন্টের তাকে অনেক পছন্দ হয়। সে বলে, আমার সুন্দর চোখের লোকেদেরকে অনেক ভালো লাগে, আশা করি তোমার কাজও তোমার চোখের মতোই পারফেক্ট হবে। ক্লায়েন্টের সেখান থেকে চলে যাওয়ার পর ইয়নসু গিয়ে নিজেকে আয়নাতে দেখতে থাকে আর নিজেকে দেখে মুচকি হাসতে থাকে। অন্যদিকে হানিয়ং আবারও তার মুড ঠিক করার জন্য সে ক্যাফেতে যায়। সেখানে সিজুং নামের একটি মেয়ে কাজ করত আর হানিয়ংকে সেখানে মেয়েটিকে পটানোর চেষ্টা করছিল। সিজুনকে দেখেও মনে হচ্ছিল যে সেও হানিয়ংকে পছন্দ করে। এরপর বার থেকে বাড়িতে ফিরে হানিয়ং ইয়নসুর প্যাড মোকোর জন্য একটা ঘর তৈরি করে দেয়। আর ইয়নসু যখন অফিস থেকে ফিরে মোকোকে তার ঘরে দেখে সেটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। এরপর ইয়নসু আর হানিয়ং একসাথে বসে ড্রিঙ্কস করছিল আর তাদের পুরনো কিছু ঘটনা নিয়ে কথা বলছিল। ইয়নসু হানিয়ংকে বলে, তোমার মনে আছে আমি আগের বার যখন তোমার বাড়িতে এসেছিলাম তখন অনেক মজার একটা ওয়াইন খেয়েছিলাম? হানিয়ং বলে, ওই রাতের কথা আমি কিভাবে ভুলতে পারি? তুমি খেয়ে খেয়ে পুরো বোতল খালি করে দিয়েছিলে আর বমি করে পুরো ঘর নোংরা করে দিয়েছিলে। পরে সেগুলো আমাকেই পরিষ্কার করতে হয়েছে। এইসব শুনে ইয়নসু অনেক লজ্জায় পড়ে যায়, কারণ সে ওই দিন অনেক নেশা করেছিল আর তার সেদিনের কথা কিছুই মনে নেই। সে হানিয়ংয়ের সাথে আবার 2 মাস আগের ঘটনা নিয়ে কথা বলতে চাচ্ছিল, কিন্তু হানিয়ংকে দেখে বোঝা যাচ্ছিল সে ওই ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছে না। তাই ইয়নসু বলে, চলো আমরা বাইরে গিয়ে গাছ থেকে কিছু এপ্রিকন পেরে আনি। এরপর তারা বাইরে গিয়ে আরেকজনের গাছ থেকে এপ্রিকন পাড়ার চেষ্টা করছিল, কিন্তু অনেক চেষ্টার পরও ইয়নসু একটাও এপ্রিকন পারতে পারে না। তাই হানিয়ং এসে ইয়নসুকে কাঁধে তুলে নেয় আর অনেক চেষ্টার পর তারা একটাই এপ্রিকন হাতে পায়। কিন্তু এই এপ্রিকন পারতে গিয়ে হানিয়ং ও ইয়নসু অনেক কাছাকাছি চলে আসে আর ইয়নসু নিজেকে কন্ট্রোল করতে না পেরে হানিয়ংকে কিস করে ফেলে। কিন্তু কিছু সেকেন্ড পরে সে রিয়েলাইজ করে যে সে ভুল করে ফেলেছে। বাট হানিয়ং এগিয়ে গিয়ে আবার তাকে কিস করে, তারপর আবার সরে গিয়ে বলে, আমাদের এটা করা উচিত হয়নি, এসব খারাপ কাজ। ইয়নসু তখন তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর হানিয়ংকে লাথি দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। হানিয়ং তখন তার পিছন পিছন যায় আর বলে, তুমি প্রত্যেকবার আমার সাথে এমন কেন করো? এইসব ঠিক না। আজকে যদি আমরা না থামতাম তাহলে আবারও আগের মতো ভুল করে ফেলতাম, যেমনটা 2 মাস আগে হয়েছিল। ইয়নসু তখন রেগে গিয়ে বলে, আমি ভুল করেছি, তুমি তো চলে কিছুই করনি। এভাবেই তাদের মধ্যে ঝগড়া বাড়তে থাকে। হানিয়ং বলে, ওই দিন আমাদের মধ্যে যা কিছু হয়েছিল তার শুরুটা তুমিই করেছিলে, আর এবারও তুমি ওই নিয়ত নিয়েই আমার ঘরে এসেছ। তাই কালকেই তুমি তোমার জিনিসপত্র নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ইয়নসু বুঝতে পারে যে ঝগড়াটা অনেক বেশি হয়ে যাচ্ছে। সে হানিয়ংকে বলে যে আমি এত রাতে কোথায় যাব, তার থেকে আমরা এখন একে অপর থেকে অনেক দূরে দূরে থাকব। এসব বলে ও বন্ধুত্বের অজুহাত দেখিয়ে সে হানিয়ংকে মানিয়ে নেয়। এরপর বাড়িতে ফেরার সময় তাদের হানিয়ংয়ের ফ্রেন্ড হিনামের সাথে দেখা হয়। হিনাম পেশায় একজন ফেমাস মিউজিশিয়ান। হানিয়ং হিনামের সাথে ইয়নসুর পরিচয় করিয়ে দেয়। ইয়নসু হিনামকে দেখে অনেক বেশি খুশি হয়, কারণ সে হিনামের অনেক বড় একজন ফ্যান আর সে সবসময় তার গানও শুনত। এরপর তারা দুজন কথা বলতে বলতে এতটাই মগ্ন হয়ে যায় যে হানিয়ং পাশে দাঁড়িয়ে আছে তারা সেটা খেয়ালই করে না। হানিয়ংয়ের ইয়নসুকে এভাবে দেখে তাদের 2 মাস আগের ইনসিডেন্টের কথা মনে পড়তে থাকে। আমরা দেখতে পাই 2 মাস আগে হানিয়ংয়ের বাসা থাকা অবস্থায় ইয়নসুর এক্স বয়ফ্রেন্ডের তার গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হয়ে যাচ্ছিল, আর এই কষ্টে ইয়নসুর একটার পর একটা বেয়ার খেয়েই যাচ্ছিল। হানিয়ং তখন ইয়নসুকে বলে, আমার প্রথম থেকে ওই ছেলেটাকে সুবিধার মনে হয়নি, তোমার তো প্রথমে ওই ছেলেটাকে ছেড়ে দেওয়া উচিত ছিল। অথচ দেখো, আজ তোমার জন্মদিনের দিনই সে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করছে। আমি তো তোমাকে 5 বছর ধরে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। ইয়নসু মাটিতে পড়ে কান্না করতে শুরু করে আর বলে, এখন থেকে আমার যা ইচ্ছা তাই করব, আমি যেটা চাই সেটা আমি যে কারোর সাথেই করব। এটা বলে সে হানিয়ংকে কিস করতে শুরু করে। হানিয়ং নিজেকে ডিফেন্ড করার অনেক চেষ্টা করে, কিন্তু মাতাল ইয়নসু বারবার তাকে কিস করতে থাকে। কিছুক্ষণ পর হানিয়ংও তার নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলে আর তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়ে যায়। পরদিন সকালে তারা যখন একসাথে নাস্তা করতে আসে তখন লজ্জায় কেউই কোনো কথা বলছিল না, কিন্তু ইয়নসু কথা বলতে শুরু করে। সে বলে, গত রাতে আমাদের মধ্যে যা যা হয়েছিল সব কিছু ভুলে যাও, এমনি তো আমার কিছুই মনে নেই আর আমি কিছু মনে করতেও চাই না, তো এই জন্য আমাদের আগের মতো ভালো বন্ধু হয়ে থাকা উচিত। হানিয়ং ইয়নসুর কথায় রাজি হয়ে যায়, কিন্তু সে কোনোভাবেই এত সহজে কথাগুলোকে ভুলতে পারছিল না। পরের দিন সকালে ইয়নসুকে বাড়িতে থেকে সে জিজ্ঞেস করে, তুমি আজকে অফিসে যাওনি কেন? ইয়নসু বলে, আজকে অফিস অফ। এই বলে সে যখন চাদর সরিয়ে বের হয় তখন তাকে দেখে হানিয়ং অনেক রেগে যায়, কারণ ইয়নসু তার টি শার্টটি পরে নিয়েছিল আর এটি লিমিটেড এডিশনের টি শার্ট ছিল। ইয়নসুকে টি শার্ট পরা অবস্থায় দেখে হানিয়ং পাগলের মতো করতে শুরু করে আর বলে, তুমি কেন আমাকে বরবাদ করতে চাইছো? ইয়নসু বুঝতে পারে যে সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে, তাই সে হানিয়ংকে বারবার সরি বলে।
এরপর হানিয়ং বাড়ি যেতে চাইলে ইয়নসু তার পেছন পেছন চায়। হানিয়ং সেখানে গিয়ে ম্যানেজারকে সিজনের ব্যাপারে জিজ্ঞেস করে। ম্যানেজার বলে সিজন আজকে ছুটিতে আছে, তাই সে বারে আসেনি। ম্যানেজার চলে যাওয়ার পর ইয়নসু হানিয়ংকে সিজনের ব্যাপারে জিজ্ঞেস করে। হানিয়ং বলে, আমার চারপাশে সবসময় মেয়েরা থাকে, আর সিজনও তাদের মধ্যে একজন। ইয়নসু বলে, তাই তো বলি, তোমার মতো ছেলে তো আর ডেট করা থেকে ব্রেক নিতে পারে না। এই বলে তারা দুজন নিজেদের মোবাইলে ব্যস্ত হয়ে যায়। কিছুক্ষণ পর ইয়নসু বলে যে হিনাম আজকে ডিনারের জন্য তোমার বাসায় আসতে চাচ্ছে। হানিয়ং বলে, আচ্ছা তাকে আসতে বলো, কিন্তু সে এই কথাটা আমাকে না বলে তোমাকে কেন জিজ্ঞেস করছে? ইয়নসু বলে, আমিও তো সেটাই বুঝতে পারছি না। ইয়নসুর সাথে দেখা করতে কেউ আসছে, এই জন্য হানিয়ং ও সিজনকে ডিনারের জন্য ইনভাইট করে। তারপর রাতের বেলা হিনাম ডিনারের জন্য আসে, আর সে এসে ইয়নসুকে নানাভাবে পটানোর চেষ্টা করছিল। এমনকি তারা দুজনে একে অপরকে নিজের হাতে খাইয়েও দিচ্ছিল। এসব থেকে হানিয়ং অনেক জেলাস হতে থাকে। এদিকে সিজনও হানিয়ংকে মেসেজ দিয়ে বলে যে সে আজকে আসতে পারবে না। তারপর ডিনার শেষে তারা সবাই একসাথে বসে ড্রিঙ্কস করছিল। সেখানে হিনাম ইয়নসুর সামনে বারবার নিজের প্রশংসা করছিল, আর হানিয়ং তাকে নিচা দেখানোর চেষ্টা করছিল। কিন্তু ইয়নসু বারবার হিনামের সাথ দিচ্ছিল, তাই হানিয়ং রেগে তার ঘরে চলে যায় আর পেন্টিং করতে শুরু করে। কিছুক্ষণ পর হিনাম চলে যাওয়ার সময় ইয়নসু তাকে এগিয়ে দিতে চায়। সেখানে হিনাম ইয়নসুকে বলে, আমি তোমার ব্যাপারে সব কিছু জানতে চাই, কারণ আমি তোমাকে পছন্দ করি। ইয়নসু বলে, তুমি আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছো, বাট আমি এখন কাউকে ডেট করার মোডে নেই। এতে হিনাম বলে, আমি তোমাকে পছন্দ করি মানে পছন্দ করি, তুমি না চাইলেও আমাকে আটকাতে পারবে না। ইয়নসু তখন হিনামের কথা শুনে হাসতে থাকে। পরের দিন সিজন হানিয়ংয়ের সাথে দেখা করতে তার ঘরে আসে, আর হানিয়ংকে রান্না করতে দেখে তার খুব প্রশংসা করে। কিন্তু যখন তারা লাঞ্চ করতে বসে, তখন সিজনকে দেখে মনে হয় যেন হানিয়ংয়ের বানানো খাবার তার তেমন পছন্দ হয়নি। হানিয়ং এমনভাবে খাবার খাওয়ার কারণ জিজ্ঞেস করলে সিজন বলে, আসলে আমি এখন ডায়েট করছি, তাই তোমার মনে হতে পারে তোমার বানানো খাবার আমার পছন্দ হয়নি, বাট আমার অনেক ভালো লেগেছে। এরপর সিজন চলে গেলে রাতে হানিয়ং বাইরে বসে ইয়নসুর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ইয়নসু হিনামকে সাথে নিয়ে তার বাড়িতে আসে, আর হিনামকে সাথে থেকে হানিয়ং একটু রেগে যায়। সে তাকে জিজ্ঞেস করে, তুমি এত রাতে আমার বাড়িতে কেন এসেছো? হিনাম বলে যে ইয়নসুই তাকে মুভি দেখানোর জন্য নিয়ে এসেছে। এরপর তারা একসঙ্গে ঘরে গিয়ে মুভি দেখতে শুরু করে, আর বেচারা হানিয়ং দরজার বাইরে বসে খাবার খেতে থাকে আর কান পেতে তাদের কথা শুনতে থাকে। এদিকে রুমের ভেতর ইয়নসু হরর মুভি দেখে অনেক ভয় পাচ্ছিল, কিন্তু হিনামের কাছে মুভিটা একটুও ভালো লাগছিল না। তাই সে বলে, চলো এই মুভি দেখা বাদ দিয়ে অন্য কিছু করি। আর ইয়নসুকে বলে, তুমি কিভাবে ফ্রেঞ্চ ভাষায় কথা বলো আমি সেটা দেখতে চাই। তখন ইয়নসু বলে, আমাকে কিছু না বললে আমি কিভাবে ট্রান্সলেট করব? তখন হিনাম বলে যে আমি তোমাকে কিস করতে চাই। ইয়নসু সেন্টেন্সটা ট্রান্সলেট তো করে দেয়, কিন্তু হিনামের এই কথাটা শুনে সে অনেক নার্ভাস হয়ে যায় আর চকলেট খেতে শুরু করে। হিনাম তখন তার কাছে গিয়ে চকলেটের অপর পাশ থেকে খেতে শুরু করে। আস্তে আস্তে চকলেট ছোট হতে থাকে, আর তারা দুজনও কাছে আসতে শুরু করে। হিনাম ইয়নসুকে কিস করতেই যাবে, তখনই একটা গান বাজতে শুরু করে, আর হিনাম বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ইয়নসু বুঝতেই পারে না যে এসব কি হচ্ছে। এরপর কিছুটা নর্মাল হলে ইয়নসু কিচেনে গিয়ে বাসন মাজতে থাকে। তখনই সেখানে এসে হানিয়ং হাসতে হাসতে বলে, আমার গান তোমার কেমন লেগেছে? আর হিনাম কি চলে গেছে নাকি, কোথাও দেখছি না যে? ইয়নসু অনেক রেগেছিল, আর সে কোনো কথারই জবাব দেয় না। তখন হানিয়ং আবার বলে, প্রথম প্রথম কোনো ছেলেকে এতটা কাছে আসতে দেওয়া ঠিক না, পরে কিছু হলে কাঁদতে কাঁদতে আমার কাছে আসতে হবে। ইয়নসু তার কথার জবাব দিয়ে বলে, ওর আমার সাথে আর আমার ওর সাথে টাইম স্পেন্ড করতে অনেক ভালো লাগে, এর সাথে ওর হ্যান্ডসাম হওয়ার কোনো সম্পর্ক নেই। হানিয়ং তখন তাদের নতুন সম্পর্কের জন্য গুড লাক বলে চলে যায়। পরের দিন ইয়নসু তার ফ্রেন্ডের সঙ্গে দেখা করে গত রাতের ঘটনা সব শেয়ার করে, আর বলে, আমি বুঝতে পারছি না যে হানিয়ং এমনটা কেন করলো। তখন তার ফ্রেন্ড বলে, সোজা কথা, আসলে সে তোমাদের রিলেশনে জেলাস হচ্ছে, এই জন্য সে এরকম কাজ করেছে। ইয়নসু বলে, সে কেন জেলাস হবে, তারা দুজন তো ভালো বন্ধু। তখন তার ফ্রেন্ড বলে, তোমরা দুজন একসাথে শুয়েছ, তুমি ভুলে যেতে চাইলেও সত্যটা তার বদলে যাবে না। সে আরও বলে, তুমি কি হানিয়ংয়ের প্রতি তোমার ফিলিংসটা লুকানোর চেষ্টা করছো? ইয়নসু তখন সাফ সাফ মানা করে দেয় যে এমনটা কিছুই নয়। পরের সিনে ইয়নসু মাতাল হয়ে বাড়িতে যায়। সেখানে সিজুন হানিয়ংয়ের সাথে দেখা করতে এসেছিল। এরপর তারা তিনজন মিলে গল্প করতে শুরু করে। কিছুক্ষণ পর বাইরে থেকে হিনাম ইয়নসুকে ডাকতে থাকে। ইয়নসু গিয়ে তখন তাকে ঘরে নিয়ে আসে, আর তাকে এত রাতে এখানে আসার কারণ জিজ্ঞেস করে। তো হিনাম বলে যে আমি তোমাকে অনেক মিস করছি। হানিয়ং তখন কিছুটা রেগে গিয়ে বলে, তোমরা কি ডেটিং করার জন্য আমার ঘর কি পেয়েছো নাকি? পাশেই তো কাপল রেস্টুরেন্ট আছে, সেখানে কেন যাচ্ছ না?
হিনাম বলে, ওইখানে অনেক টাকা লাগে, আর আমরা গরিব, তাই তোমার বাড়িতে এসে দেখা করি। হিনামে নিজেকে গরিব বলাতে হানিয়ং তখন আরও রেগে যায়। এদিকে হিনাম ইয়নসুকে বলে যে আমি তোমাকে নিয়ে একটা গান লিখেছি। এটা শুনে ইয়নসু অনেক সারপ্রাইজ হয়ে যায় আর তাকে গান গাওয়ার জন্য জোর করতে থাকে। হিনাম তখন গান গাইতে শুরু করে, আর তার এই গান শুনে ইয়নসু হানিয়ংয়ের ওই রাতের কথা মনে পড়তে থাকে। আসলে হিনামের গানটা এতটাই রোমান্টিক ছিল যে হানিয়ং তো ইয়নসুর দিকে তাকে কেঁদেই ফেলে। এদিকে সিজুন হানিয়ংকে এভাবে কাঁদতে দেখে তার প্রতি ইমপ্রেস হয়ে যায় আর চলে যাওয়ার সময় হানিয়ংকে রিলেশনে যাওয়ার জন্য প্রপোজ করে। কিন্তু হানিয়ং তার কোনো কথারই জবাব দেয় না। অন্যদিকে ইয়নসু বাড়িতে বসে হানিয়ংয়ের একা ছবিগুলো দেখছিল, আর ছবিগুলো দেখে তাদের প্রথম দেখা হওয়া দিনের কথাগুলো মনে পড়তে থাকে। যেদিন ইয়নসু যখন ট্রেনে শুয়েছিল তখন হানিয়ং লুকিয়ে লুকিয়ে তার ছবি আঁকছিল, কিন্তু ইয়নসু তাকে দেখে নিয়েছিল। বাট হানিয়ংয়ের একা ছবি দেখে সে তার অনেক প্রশংসা করেছিল, আর এভাবেই তাদের বন্ধুত্বের শুরু হয়েছিল। কিন্তু বর্তমানে তাদের মধ্যে সম্পর্ক ভালোবাসার ইঙ্গিত দিচ্ছে। পরের দিন হানিয়ং আবারও সে বাড়ি গিয়ে ম্যানেজারের সাথে সবকিছু খুলে বলে। ম্যানেজার তাকে তার ফিলিংসের কথাটা ইয়নসুর সাথে শেয়ার করতে বলে, কিন্তু হানিয়ং বলে আমি এখন এটা করতে পারবো না, কারণ এখন সে হিনামকে পছন্দ করে। তখন ম্যানেজার বলে ব্যাপারটা যখন ভালোবাসার তখন সেটা তাড়াতাড়ি বলে দেওয়াই ভালো। অপরদিকে ইয়নসু হিনামের সাথে একটা রেস্টুরেন্টে বসেছিল, আর হিনাম থেকে গান হিট হওয়ার পর প্যারিসে যাওয়া নিয়ে প্ল্যান শোনাচ্ছিল। কিন্তু ইয়নসুর খেয়াল তো ছিল নিচে ছবি আঁকতে থাকা একটা লোকের ওপর, যাকে দেখে তার হানিয়ংয়ের কথা মনে পড়ছিল, আর তাকে দেখে বোঝা যাচ্ছিল যে সেও হানিয়ংকে পছন্দ করে। এরপর রাতে ইয়নসু অফিস থেকে ফিরে সেও হানিয়ং একসাথে ডিনার করে। খাওয়া শেষে ইয়নসু ফ্রিজ থেকে বেয়ার আনতে চায়, বাট সে সেখানে কোনো বেয়ারের বোতল পায় না, আর ফ্রিজ অপরিষ্কার থাকায় সে হানিয়ংকে বকতে থাকে। হানিয়ংও তখন কিসেরও রেগে যায় আর বলে এটা আমার ফ্রিজ, যেভাবে ইচ্ছে সেভাবেই রাখবো, তুমি কি আমাকে এসব কথা বলার? হানিয়ংয়ের এমন ব্যবহার দেখে ইয়নসুর মন খারাপ হয়ে যায়। সে বলে তোমার মনেও তোমার এই ফ্রিজের মতো ময়লা জমে আছে, এই জন্য তুমি যখন তোমার ফ্রিজটা পরিষ্কার করবে তখন তোমার মনের সব ময়লাও পরিষ্কার হয়ে যাবে, আর তুমি আরামে সিজনকে ডেট করতে পারবে। ডেট করার ব্যাপারে হানিয়ং বলে আমি সেটা কখনোই করতে পারবো না, কারণ যেদিন আমার তোমার মধ্যে ঘটনাটা হয়েছিল সেদিন থেকে না আমি মনোযোগ দিয়ে ছবি আঁকতে পারছি, না কাউকে ডেট করতে পারছি। তাই আমার লাইফ নিয়ে উপদেশ দেওয়া বন্ধ করো আর নিজের লাইফের চিন্তা করো। এইসব শুনে ইয়নসুর কিছুটা মন খারাপ হয়ে যায়। এরপরের দিন সকালে সে তার অফিসে ইন্টারভিউর জন্য মিটিংয়ে চলে যায়, আর এদিকে হানিয়ং বাড়িতে বসে তার পুরো ফ্রিজটা পরিষ্কার করতে থাকে। অফিস শেষে ইয়নসু হিনামের সাথে দেখা করতে চায়। সে হিনামকে বলে যে সে এখন ডেট করার মতো পরিস্থিতিতে নেই, সে লাইফে অনেক দূর এগোতে চায়। হিনাম তখন মুচকি হেসে বলে কিন্তু তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি হানিয়ংকে পছন্দ করো, আর ওর জন্যই তুমি এমনটা বলছো। তখন ইয়নসু মুচকি হেসে বলে তুমি ভুল ভাবছো। এরপর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে হানিয়ং বাস স্টপে বসে ইয়নসুর জন্য অপেক্ষা করতে থাকে, আর তাদের পুরনো সেই দিনগুলো নিয়ে ভাবতে থাকে। সেখানে হানিয়ংকে দেখে পরিষ্কার বোঝা যায় যে সে আগে থেকে ইয়নসুকে পছন্দ করত, কিন্তু ইয়নসু কখনো সেটা খেয়াল করেনি। হানিয়ং যখন তার পুরনো স্মৃতিগুলো নিয়ে মগ্ন ছিল তখনই সেখানে ইয়নসুর বাস চলে আসে, আর সে ইয়নসুকে নিয়ে সুপার মার্কেটে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। হানিয়ং ইয়নসুর সাথে অনেক চিৎকার চেঁচামেচি করে, যার কারণে ইয়নসুর অনেক মন খারাপ হয়, আর সে সেখান থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে যেতে থাকে। হানিয়ংও তখন তার পিছন পিছন চলে আসে। এরপর কিছু দূর সামনে যেতেই ইয়নসু তার হারিয়ে যাওয়া স্যান্ডেলটি দেখতে পায়, যেটা সে রাস্তায় মাতাল অবস্থায় হাঁটার সময় হারিয়ে ফেলেছিল, কিন্তু এখন সেটা একদম রাস্তার সাথে আটকে গেছে। ইয়নসু স্যান্ডেলটা ওঠানোর অনেক চেষ্টা করে, বাট তুলতে পারে না। সে তখন মন খারাপ করে বলে আমার ফেভারিট স্যান্ডেলটা রাস্তায় আটকে আছে, আমার জবের কোনো গ্যারান্টি নেই, বাড়িতে পানি ভরে আছে, আর তোমার সাথে আমার প্রতিদিনই ঝগড়া হচ্ছে, জানি না আমার জীবনের কি হবে। এসব বলে ইয়নসু কান্না করতে থাকে। হানিয়ং ইয়নসুকে এমন কান্না করতে দেখে বলে তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, আর যদি ঠিক নাও হয় তাহলেও তুমি যেমন আছো আমি তোমাকে তেমনই ভালোবাসব। হানিয়ংয়ের এমন কথা শুনে ইয়নসু শকড হয়ে যায় আর বলে তুমি কি জানো তুমি এসব কি বলছো? হানিয়ং বলে তুমি আমাকে ফ্রিজ আর মন পরিষ্কার করতে বলেছিলে, আমি আমার মন ও ফ্রিজ দুটোই পরিষ্কার করেছি, আর এখন আমার মনে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু হানিয়ংয়ের কথা ইয়নসু তার উপর নারাজ হয়ে যায় আর বলে আমাদের মধ্যে এমন কোনো কিছুই হতে পারে না। হানিয়ং বলে কেন হতে পারে না? ওই দিন তুমি আমার কাছে এসেছিলে, তুমি আমাকে কিস করেছিলে, কারণ তোমার মনে আমার জন্য ফিলিংস ছিল, আর চলে যাওয়ার পর তুমি আবারও এসেছো,
কারণ তুমি জানো তুমি কোনো ভুল করনি। কিন্তু ইয়ংশু বলে, ওই রাতের পর যখনই আমি তোমার আশেপাশে থাকি আমার অনেক আনকমফোর্টেবল ফিল হয়। জানি না ওই রাত কেন আমার জীবনে এসেছিল। আর আমি তোমাকে ওইভাবে চাই না। আমার সব কষ্টের সময় তুমি আমার পাশে ছিলে। তাই প্লিজ হানিয়ং, সব কিছু ভুলে আমরা আবারও বন্ধু হয়ে থাকি। কিন্তু হানিয়ং বলে, আমি কোনোভাবে সব কিছু ভুলে থাকতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। ইয়ংশু বুঝতে পারে যে তার এখন দূরে সরে যাওয়া উচিত। তাই সে সেখান থেকে সোজা হানিয়ংয়ের বাড়ি থেকে তার সব জিনিসপত্র নিয়ে নিজের বাড়িতে চলে আসে। হানিয়ং তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ইয়ংশু বলে, তুমি আজকে সব কিছু শেষ করে দিলে। এরপর পুরো 1 বছর পার হয়ে যায়। আমরা ইয়ংশুকে দেখতে পাই কোনো একটা কাজে সে আবারও হানিয়ংয়ের বাড়ির পাশে আসে। আর কাজ শেষে সে ওই বারে বিয়ার খেতে যায় যেখানে হানিয়ং সবসময় আসতো। বারের ম্যানেজার ইয়ংশুকে দেখেই চিনতে পেরে যায়। সে ইয়ংশুকে হানিয়ংয়ের বানানো একটা পেইন্টিংয়ের নোটবুক দেয়, যেখানে হানিয়ং তার আর ইয়ংশুর সকল কাছের মুহূর্তে ছবি এঁকে রেখেছিল। এগুলো দেখে ইয়ংশু অনেক খুশি হয়, আর সাথে সাথে হানিয়ংয়ের সাথে দেখা করতে তার বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় হানিয়ং তার 1 বছর আগে ফেলে যাওয়া সকল জিনিসগুলোকে অনেক যত্ন করে রেখেছে, আর পুরো ঘরে তার ছবি এঁকে রেখেছে। ইয়ংশুকে 1 বছর পর হঠাৎ তার ঘরে থেকে হানিয়ং বলে, আবারও তুমি এসেছো, এবার কি হয়েছে? পাইপ ভেঙে গেছে না আবারও ড্রেনের পানি ঢুকেছে? হানিয়ং কথা বলছিল, তখনই হঠাৎ ইয়ংশু পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। হানিয়ং বুঝতে পারে যে ইয়ংশু তার কাছে ফিরে এসেছে। সে বলে, আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম তুমি হয়তো আর কোনোদিন ফিরে আসবে না। ইয়ংশু তখন বলে, ওই সময় আমিও অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ ভবিষ্যতে গিয়ে আমরা যদি আলাদা হয়ে যাই তাহলে আমি তোমাকে চিরকালের মতো হারিয়ে ফেলতাম। এই জন্য ওই রাতে আমি তোমার থেকে দূরে সরে যাই। কিন্তু আজ যখন আমি তোমার আঁকা ছবিগুলোকে দেখি আমার সেই পুরনো স্মৃতিগুলোর কথা মনে পড়ে যায়। জানো, এই 1 বছর আমি তোমাকে ভুলার অনেক চেষ্টা করেছি, কিন্তু আজ বুঝতে পারছি আমি আসলে কতটা বোকা ছিলাম। বাট তোমার আঁকা ছবিতে যে ইয়ংশু আছে সে অনেক সুন্দর ও নিষ্পাপ। হানিয়ং বলে, আমি তো তোমাকে সবসময় এভাবে দেখেছি যেমনটা তুমি ছবিতে আছো, আর এভাবেই তোমাকে চিরকাল দেখতে চাই। ইয়ংশু তখন হানিয়ংকে জড়িয়ে ধরে, আর তারা একে অপরকে কিস করে। এভাবেই তাদের ভালোবাসারও হ্যাপি এন্ডিং হয়। তো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।